নমস্কার, CNN24-এর আজকে সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমরা আজকে বিশেষ অনুষ্ঠান নির্বাচনের মুখোমুখি এই শীর্ষক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের বিভিন্ন কেন্দ্রের প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটা উজ্জ্বল ব্যক্তিত্ব, একটা উজ্জ্বল মুখ আমরা জানি, সেটা হচ্ছে বরখোলাতে, এবং সেখানে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার। আজকে আমরা CNN24 স্টুডিওতে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার। এবং আজকে আমাদের দর্শক শ্রোতারা জেনে নেবেন যে নির্বাচনে কিভাবে আপনার প্রস্তুতি এবং কিভাবে জয়ের স্বপ্ন আগামীতে বাস্তবায়িত হতে পারে। প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইব যে একজন প্রার্থী হিসেবে বরখোলাতে কিভাবে নিজেকে আপনি প্রচারে রয়েছেন এবং সেখানে জয়ের কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন? দেখেন, বরখোলা এমন একটা সমষ্টি যেখানে আমার জন্ম। আজকে আমার জন্ম হয়েছিল দুধমাতির মুদ্রাঘাটে, ওখানে আমার জন্ম। ওটা বরখোলা কনস্টিটিউয়েন্সিতে পড়ে, ওটা হাতিছড়া গার্ডেনের আন্ডারে। আচ্ছা। তা আজকে বরখোলাতে যেখানে এখান থেকে আমি বড় হয়েছি, ওখানে আমাদের পরিবারকে সবাই চেনে। আর বিগত দিনে যেগুলো কাজ আমি করে এসেছি এজ এ ডাক্তার হিসাবে এবং সমাজসেবী হিসাবে, ওই কাজ একটা স্বীকৃতি পেয়েছে। ওটা আপনারা দেখেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, যেখানে আমি গেছি ওইখানে জনসাধারণ বিশেষভাবে আমাকে স্বাগতম জানিয়েছেন এবং ওরা আশীর্বাদ দিয়েছেন। তো আশা করি আগামী দিনে এজ এ ডাক্তার অমিত কালোয়ার এবং সমাজসেবী হিসাবে জনগণ একটা স্বীকৃতি দেবে এবং আমাকে বিপুল ভোটে জয়ী করাবে, যাতে আমি আমার বরখোলা জনসাধারণের জন্য কিছু করতে পারি আগামী দিনে। এবারের বলতে গেলে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্করও দাবিদার ছিলেন প্রার্থিত্বের। ওনার অনুপস্থিতি বা ওনাকে প্রার্থিত্বের থেকে বঞ্চিত করার পর সেখানে কি কোনো মনে করছে যে ওনার অনুপস্থিতি বা উনি আপনার পক্ষে রয়েছেন? দেখেন, মিসবাউল ইসলাম স্যার খুবই আমার সম্মানিত ব্যক্তি। কংগ্রেস ওনাকে তিনবার উনি এমএলএ হয়েছেন, জয়ী হয়েছেন। তারপর উনি মন্ত্রীও ছিলেন। তো কংগ্রেস দলে অনেক ওনার সম্মান আছে, সবাই ওনাকে সম্মান জানে। উনি ওনার যথাসাধ্য চেষ্টা করেছেন বরখোলার উন্নতির জন্য। এখন আজকের দিনে ডাক্তার অমিত কালোয়ার যেখানে আছে, ওটা একটা সমাজসেবী হিসাবে ওকে টিকিটটা দেওয়া হয়েছে, এবং সাথে ডিলিমিটেশন হওয়ার পর যেটা বরখোলার যেটা সিনারিও ছিল, প্লাস লোকের মধ্যে যেটা একটা জনপ্রিয়তা, ওইটা হিসাবে ডক্টর অমিত কালোয়ারকে টিকিট দেওয়া হয়েছে। আজকের দিনে আমাদের মিসবাউল ইসলাম স্যার আমার সাথে আছেন, আর আমি ওনার আশীর্বাদ নিয়েই আজকে আমি এই ফিল্ডে নেমেছি। এবং কালকে সোমবার দিন আমি 23 তারিখে নমিনেশনও দাখিল করব, এবং উনিও আমার সাথে এই নমিনেশন দাখিল করার সময় থাকবেন। আচ্ছা, আমি আর একটা ব্যাপার আপনার কাছে জানতে চাইব। আপনি বললেন যে ডিলিমিটেশনের পর কিছুটা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। সেখানে ডিলিমিটেশনের পরে আপনার ফেভারেবল, যেমন ধরুন মুসলিম ভোট বা গার্ডেন ভোট, সেখানে কতটুকু প্রভাব আপনার পক্ষে থাকতে পারে? দেখেন, প্রভাবটা অ্যাজ এ কংগ্রেসের তো একটা ভোট তো আগের থেকেই আছে বরখোলার মধ্যে, কিন্তু আজকে ডিলিমিটেশন হওয়ার পর যেভাবে আপনার এখানে ভোটের সমীকরণটা চেঞ্জ হয়েছে, এই ভোটের সমীকরণে দেখা যাচ্ছে এখানে একজন এরকম ব্যক্তিকে দিতে হবে। কংগ্রেস দল বের করেছে যেরকম একটা ব্যক্তিকে দিতে হবে টিকিটটা, যার সব সমাজের সব ধর্মের সব বর্ণের লোকের উপরে প্রভাব আছে, প্রভাবটা বা ওই যারা আমার সব ধর্মের বা সব যারা বর্ণের লোকরা আছে, ওরা একজনকে ভালো পায়। তো এই হিসাবে বের করে দেখা গেছে যে ডাক্তার অমিত কালোয়ারকে, আমি বলছি না, আমার দলের যারা শীর্ষ নেতৃত্ব আছে বলছে ডাক্তার অমিত কালোয়ারকে ওই হিসাবে সিলেক্ট করা হয়েছে। এবং আজকের দিন আমি মনে করি যে ডাক্তার অমিত কালোয়ারকে যখন এখানে কংগ্রেস দল প্রার্থিত্ব দিয়েছে, যেটার জন্য আমি আমার শীর্ষ নেতৃত্বের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। তো এটাতে আমাদের জনসাধারণ খুবই খুশি যে এরকম একটা ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে, একজন সমাজকর্মীকে এবার দেওয়া হয়েছে, কোনো রাজনীতিবিদকে না দিয়ে একজন সমাজসেবীকে সুযোগ দেওয়া হয়েছে কাজ করার জন্য, যে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ধর্মের লোকের সাথে, বর্ণের লোকের সাথে কাজ করে যাচ্ছে এবং সবাইকে সমানভাবে সমান নজরে সার্ভিস দিয়ে যাচ্ছে। দীর্ঘ বছর ধরে কংগ্রেস দলীয়ভাবে ছাড়াও আপনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, বিশেষ করে রোটারি ক্লাবের আপনি সভাপতি ছিলেন। এবার অ্যাসিস্ট্যান্ট গভর্নর পদের জন্য আপনি সেখানে রয়েছেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনার যেমন ধরুন অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবও রয়েছে, তার মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ দীর্ঘ বছর ধরে আপনি করে যাচ্ছেন। সেটার একটা প্রভাব নিশ্চয়ই রয়েছে আপনার নির্বাচনে আপনার পক্ষে।
আচ্ছা, সেটাই বললাম আমি। ডক্টর অমিত কালওয়ার, যেটা আমি আগেও বলেছি যে ডাক্তার শুধু হয়ে আপনি শুধু যদি মনে করেন যে না আপনি ভোট পেয়ে যাবেন, এটা হয় না। আপনি শুধু হসপিটালে বসে বা আপনার চেম্বারে বসে পেশেন্ট দেখলেন আর পেশেন্ট সুস্থ হয়ে গেল, আর আপনি যখন ইলেকশনে নামবেন তখন আপনার ওই পেশেন্ট আপনাকে বা ওই পেশেন্টের ফ্যামিলি আপনাকে ভোট দিয়ে দেবে, এটা যারা চিন্তাধারা করে এটা ভুল চিন্তাধারা। আমি সবসময় বলবো যে আপনার সমাজের পাশে দাঁড়াতে হবে, সমাজের জন্য করতে হবে, যেটা আমি করেছি বিগত। আমি যখন থেকে এমডি পাস করেছি 2007 থেকে, তারপর 2008-এ আমার শিলচর মেডিকেল কলেজ চাকরি হলো। তারপর আমি চাকরি থাকা অবস্থাতেও আমি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প, প্রায় মাসে 1-2টা হেলথ ক্যাম্প, আজকে পর্যন্ত প্রায় আমরা এই 10-15 বছরের মধ্যে প্রায় 120+ হেলথ ক্যাম্প করেছি। আমার ফ্যান্স ক্লাবের মাধ্যমেও করেছি, প্লাস আমার রোটারি ক্লাব গ্রিনল্যান্ড যে আছে ওর মাধ্যমেও করেছি। তারপরে ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিলেও আমরা হেলথ ক্যাম্প করেছি। সাথে শুধু হেলথ ক্যাম্প না, সাথে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, বিভিন্ন ধরনের আমরা স্টুডেন্টসদের জন্য অ্যাক্টিভিটি করেছি, যাদের মানে মেট্রিক পরীক্ষা যখন আসে তখন স্টুডেন্টসরা যারা গরিব বা ছেলেমেয়েরা আছে ওদের যাতে একটু যাতে পরীক্ষা ভালো করে দিতে পারে ওর জন্য আমরা সাজেশন বুক ডিস্ট্রিবিউট করি। তারপর আমরা বিভিন্ন সময় যখন সাংস্কৃতিক প্রোগ্রাম কিছু হয় বা আমাদের যখন দুর্গাপূজা আসে বা ঈদের সময় আসে তখন আমরা সমাজের পাশে গিয়ে দাঁড়াই, যারা গরিব দুঃখী আছে ওদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করি। যদিও আপনি কংগ্রেস প্রার্থী, কিন্তু একটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে যে আপনি নাকি বিশ্ব হিন্দু পরিষদের একটা পুরনো সম্পর্ক আপনার পরিবারের সাথে ছিল বা আপনিও ছিলেন, সেখানে কি আপনি মনে করেন যে কথাটা আপনার জন্য একটা পজিটিভ? দেখেন, পজিটিভ নেগেটিভ বলে কোনো কথা নেই। ডক্টর অমিত কালওয়ার একটা এমন একটা নাম যে যার সমাজের বিভিন্ন, আমি যেটা বললাম, সব জাতি ধর্ম সব দলের সাথে সমানভাবে এতদিন ধরে চলে আসছে, সবের মধ্যে ওর একটা স্বীকৃতি আছে। আজকের দিনেও আপনি দেখবেন যারা বিজেপির যারা করছে ওরাও আপনাকে বলবে যে না, ডক্টর অমিত কালওয়ার এমন একটা কংগ্রেসের প্রার্থী যাকে পারফেক্টলি কংগ্রেস পার্টি চুজ করেছে, তো দল চুজ করেছে, যে ওরাও চায় যে ডক্টর অমিত কালওয়ার যদি আমাদের বিজেপির মধ্যে হতো। তো আপনি যেটা বলছেন, যেটা বিএইচপি বা যেটা আপনার বিজেপির সাথে সম্পর্কের কথা, ওটা আমাদের ওদের সব লিডারদের সাথে আমার পারিবারিকভাবে যেমন আপনার মারও কিছুর অংশগ্রহণ ছিল, ওদের ওদের সাথে সবার সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে বা আপনার আছে, কেননা ওরা আমার সবই পেশেন্ট আছে। বিজেপির মধ্যে অনেক লিডার আছে, ওর ফ্যামিলি আছে, সব আমার পেশেন্ট আছে। কংগ্রেসেরও অনেক লিডাররা আছেন বা ওদের ফ্যামিলি মেম্বার আছে, সবাই আমার পেশেন্ট আছেন। ওইভাবে আমরা রিলেটেড আছি, আর বাকি বা সমাজের সাথে আমরা যুক্ত হয়ে কাজ করি। আর একটা জিনিস বলবো, যেটা ওনারা বলছেন টেকনিক্যাল পয়েন্ট, যেটা বলছি যে আমি বিজেপিতে ছিলাম বা বিএসপিতে ছিলাম, দেখেন আমি সরকারি চাকরিতে ছিলাম। সরকারি চাকরি থেকে আমি রেজিগনেশন দিয়েছি 2023 সালে। তো আপনি সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো দলের আপনি সদস্যতা নিতে পারেন না, এটা হয় না। এটা যারা ওটা বলে ওটা এটা সম্বন্ধে আইডিয়া নেই বা জনসাধারণ মনে একটা ভুল মেসেজ বা ভুল বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এগুলো কথা বলছে। আমি 2023 সালে চাকরি থেকে রেজিগনেশন দিয়েছি, এর আগে আমি সরকারি চাকরিতে ছিলাম। আমি কিভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারব? এটা তো সম্ভব না। প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিশোরনাথ, যিনি প্রাক্তন বিধায়ক, ওনাকে কতটুকু প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন আপনি? না, কিশোর নাথদা আমার সাথে আগের থেকে পরিচয় আছে, কিন্তু বলবো একটাই কথা যে উনি আর আগে এমএলএ ছিলেন। তো এমএলএ থাকা অবস্থায় ওনার অনেক কাজ, সে অনেক আমার যারা বরখলাবাসী আমি যেখানে গেছি খুব একটা খুশি না, এবং উনি যেভাবে বিগত দিনে কাজ করেছিলেন তো অনেক জায়গায় ওনার একটা নেগেটিভ আছে। তো আশা করি, শুধু আমি কেউ নেগেটিভ বলে আমি চাইবো না যে আমি জনসাধারণের কাছে যাব। আমি কি করতে চাই, ডক্টর অমিত কালওয়ার আগামী দিনে বরখলার জন্য কি করতে চায়, বরখলা উন্নতির সাথে কি করতে চায়, ওইটা বলে আমি জনসাধারণের কাছে যেতে চাই, পাশে দাঁড়াতে চাই। আর আমি আমার কাজের মাধ্যমে বা কাজ দেখিয়ে আমি জনগণের সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবো। কেন বিগত দিনে আমি দেখেছেন, আমি রোটারি ক্লাবের মাধ্যমে যখন সভাপতি ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে এমনভাবে কাজ করেছে, লোকেরা বলেছে নেতা মন্ত্রীও এরকম কাজ করতে পারে না, যেভাবে রোটারি ক্লাবে আপনি সভাপতি থাকা অবস্থায় এইভাবে কাজগুলো করেছেন। আমরা চেংদুয়ার গার্ডেনে একটা বাঁশের পুল দিয়ে লোকেরা জনরা পার হতো, যেখানে আপনার বাচ্চারা বৃষ্টির দিনে স্কুলে যেতে পারতো না বা কাজে কামে লোকরা বেরোতো, ওখানে আমরা ব্রিজ বানিয়েছি। এইভাবে আরও একটা আমরা মেচিপুর বলে একটা এরিয়াতে আছে, ওইখানেও আমরা ক্লাবের মাধ্যমে একটা ব্রিজ বানিয়েছি। তো বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটি করেছি। তো এগুলা কাজ লোকজন দেখেছে যে ও কোনো একটা নেতামন্ত্রী না হয়েও এতটুকু কাজ করেছে। আগামী দিনে ওকে যদি আমরা কিছু বানাতে পারি, এমএলএ একটা বানাতে পারবে, কোনো একটা রাজনীতির যদি ওকে আমরা শক্তি দিতে পারি, তো সমাজের জন্য ডেফিনেটলি কাজ করবে। এই কনফিডেন্সটা আমি লোকজনের মধ্যে দেখেছি।
বরখোলা উন্নয়নের ব্যাপারে আপনার দৃষ্টিটা কিভাবে রয়েছে? যদি আপনি বিধায়ক হন তাহলে কি কি উন্নয়নের দিকে আপনি খেয়াল রাখবেন? দেখেন, বরখোলাতে আমি দীর্ঘদিন ধরে ঘুরছি, আর বরখোলা আমার আমার জন্মভূমি। হ্যাঁ। প্লাস আমি এখন নতুন বরখোলা, যেটা আপনার এসে ঢুকেছে আলগাপুর থেকে, ধলাই থেকে, আপনার সোনাই থেকে, অনেক এরিয়া এসে ঢুকেছে, আপনার দেখেইছেন নিশ্চয় তো এটা ম্যাপটা। তো এই আমার মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজও আজকে আমার বরখোলাতে এসে ঢুকে গেছে। তো আমার জন্মভূমিও বরখোলা, আমার কর্মভূমিও বরখোলা। শিলচর মেডিকেল কলেজে যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, ওখানে আমি চাকরিও করেছি। তো আজকে বরখোলার উন্নতির স্বার্থে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা। আপনারা হয়তো দেখেছেন, গ্রামেগঞ্জে গেছেন বরখোলা বিভিন্ন এলাকাতে, তো ওইখানে হয়তো মেইন রোডে একটু রাস্তাঘাট ঠিক আছে, কিন্তু ভিতরে যেই যাবেন কোনো রাস্তাঘাটের কোনো সুবিধা নেই, লোকজন খুবই তাইমাম করছে। তার মধ্যে জলের যা ব্যবস্থা, জল মানে ওখানে কোনো জায়গায় পিএইচই আছে, তাহলে জলের ব্যবস্থা নেই, কোনো জায়গায় পিএইচই নেই। তো যেভাবে জলের যেটা সমস্যা আছে, এই দুটো আমার প্রাইমারি, সাথে আমার প্রাইমারি এডুকেশন স্কুল কলেজে যেটা আমার ব্যবস্থা করতে হবে, যেটা বরখোলার জন্য খুবই জরুরি। বাচ্চারা এত দূর থেকে স্কুল মানে টাউনে এসে বা এসে, ওটাতে যোগাযোগের প্রবলেম হয়ে যায়। সাথে আপনারা দেখেন বেকারত্ব একটা সমস্যা আছে, ওই বেকারত্ব সমস্যাটাকে আমরা কীভাবে ডিল করবো, কোনো লোকাল রিসোর্স ক্রিয়েট করে আমরা কীভাবে বেকারত্ব সমস্যাটাকে সমাধান করি, ওটার জন্য আমার লং টার্ম একটা প্ল্যানিং আছে। হ্যাঁ, তারপর দেখেন ইন্ডাস্ট্রি তো একদিন বললেই আসে না, কিন্তু আমাদের ভাবতে হবে, বড় চিন্তা করতে হবে বরখোলার জন্য, যাতে আমরা কোনো একটা ইন্ডাস্ট্রি আনতে পারি কোনোভাবে। একটা বরখোলাতে অনেক খালি জায়গা আছে, তো আমাদের এরিয়া অনেক বড়, তো আমাদের অনেক জায়গা আছে যেখানে আমরা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারি বা বিভিন্নভাবে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। সাথে স্বাস্থ্যসেবা, যেহেতু আমি ডাক্তার, আমি স্বাস্থ্যসেবার কথা বলতে পারবো না, কেন স্বাস্থ্যসেবা দেখেন অনেক জায়গায় বরখোলাতে ছোটো ছোটো হাসপাতালের প্রয়োজন আছে বিভিন্ন গ্রামাঞ্চলে, যেখানে লোকজনরা এত দূর থেকে সবাই সিভিল হসপিটালে আর মেডিকেল কলেজে আসলেও ওদের অসুবিধা হয়। গ্রামাঞ্চলে মানুষ অনেক গরিব লোকেরা আছে, এত অটো রিক্সা ভাড়া করে বা গাড়ি ভাড়া করে আসাটা কষ্টকর হয়ে যায়। তো আমরা চাইবো যে যেগুলো হসপিটাল যেখানে নেই ওখানে হসপিটাল বানানো, আর যেখানে হসপিটাল আছে ওইখানে অ্যাটলিস্ট ডক্টর যাতে থাকে, ওখানে থাকে সার্ভিসটা দিতে পারে, ওই প্রবলেমটা আমরা যাতে সলভ করতে পারেন। বরখোলার এই মুহূর্তে আপনি বিজয়ের কতটুকু সম্ভাবনা নিজেকে মনে করেন? দেখেন, জনগণের, আমি তো দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি। হয়তো পলিটিক্সে আমি নতুন, পার্টি জয়েন করেছি 5 মাস হয়েছে, কিন্তু আমি বিগত প্রায় 15 বছর ধরে কাজ করে আসছি সমাজের সাথে। শুধু বরখোলা নয়, বরাকভ্যালি বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। আমার যে সামাজিক কাজ যেগুলো আছে ওগুলো চলছে, প্লাস আমার ক্লাবের মাধ্যমে যেগুলো কাজ হয়েছে। তো আজকের দিনে যখন পলিটিক্স জয়েন করলাম, তারপর লোকের মধ্যে একটা দেখেছি, মানে ওদের মধ্যে একটা যেমন আশা জেগেছে যে আমাদের এইবার যদি আমরা ডক্টর অমিত কালওয়ারকে, আমি যখন টিকিট অ্যানাউন্স হয়নি তখন থেকে ওদের মধ্যে আশা আছে, ডক্টর অমিত কালওয়ার যদি টিকিট পায় তাহলে আমরা ওকে বিপুল ভোটে জেতাবো। কোনো জাতি ধর্ম না, সব জাতির মানুষ, এখানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা বলেন বা আমার মা বোনেরা যারা আছেন, বা প্লাস হিন্দিভাষী, গার্ডেন, তারপর হিন্দু বাঙালি, তারপর মণিপুরি, খ্রিস্টান যারা কমিউনিটি কিছু আছেন, আমাদের সবাই একটা ইচ্ছা যে না, আমরা ডক্টর অমিত কালওয়ার এবার এমএলএ বানিয়ে দেখি। যদি আমাদের বরখোলার একজন ছেলেকে আমরা এমএলএ বানিয়ে দেখি, যদি বিজয়ী হয় তাহলে আশা করি আমাদের বরখোলার যেগুলো সমস্যা আছে ও সুনজরে দেখবে এবং এটাকে সলভ করে। বরাক এবং রাজ্যিক স্তরে কংগ্রেসের অবস্থানটা কি মনে করেন? সেখানে কতটুকু আপনারা সরকার গঠনের দিকে কে যেতে পারবেন? দেখেন, এবার আমরা বলবো যেটা নেতৃত্ব আমরা পেয়েছি মাননীয় শ্রী গৌরব গগৈজির নেতৃত্বে, এবং আমাদের স্ক্রিনিং কমিটি যেটা হয় ইলেকশন, যেটা স্ক্রিনিং কমিটির নেতৃত্বে ছিলেন আমাদের মাননীয় শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী মহাশয়া। তো এই যে দুটা নেতৃত্বের আন্ডারে আমরা যা টিকিটগুলো দেওয়া হয়েছে আমরা দেখতে পেরেছি, এবং আমার মনে হয় যেগুলো টিকিট এবার দেওয়া হয়েছে খুবই চুজ করে পারফেক্ট, এবং 100% পারফেক্ট তো কিছুই হয় না, কিন্তু যেগুলো দেওয়া হয়েছে টিকিট, এটা দলীয়ভাবে ওরা অনেক কিছু সার্ভে করে বা গ্রাউন্ড সার্ভে করে, যেটা জনসাধারণের কী মতামত আছে ওইটা দেখে টিকিটগুলো দেওয়া হয়েছে। আশা করি যেভাবে টিকিটগুলো বাছাই করা হয়েছে একদম পুরা নিষ্ঠার সহিত যেগুলো টিকিটগুলো আমার দল যেটা টিকিট দিয়েছে, আশা করি আমাদের মোস্ট অফ দি প্রার্থীরা জয়ী হবে, এবং আসামে আমরা 2026-এ কংগ্রেসের সরকার গঠন হতে পারবে এবং আমরা আসামকে উন্নতির পথে নিয়ে যেতে পারব। আপনি বললেন মিসবাউল ইসলাম লস্কর আপনার সাথে রয়েছে, এবং প্রার্থিত্বের দাবিদার ছিলেন সঞ্জিত রয় চিন্টু। ওনারা সবাই যে অবস্থান রয়েছেন সেটা সবাই কি আপনার পক্ষের প্রচারে রয়েছে? দেখেন, আমি তো সবসময় ভাবি যে আমি তো যখন আমার প্রার্থিত্ব যখন
ডিক্লেয়ার হয়েছে, আমরা 5 জন ছিলাম দাবিদার। তো আমি সবাই ঘরেই গেছি, সবাইকে আমি বলেছি যে আমরা একসাথে কাজ করব, একসাথে আমরা বরকলার উন্নতির সাথে কাজ করব। আমার সঞ্জীব দা যে আছে অনেক দিন ধরে সংগঠন করে আসছেন, আমার হালিম ভাই আছেন উনিও অনেক দিন ধরে সংগঠন করছেন, আমার জুয়েল ভাই আছেন উনিও সংগঠন, আর আমি তো মিসবাহুল ইসলাম স্যারের কথা বললামই আপনাকে। তো ওরা অনেক দিন ধরে সংগঠন করে, সংগঠনে ওদের অনেক অবদান আছে। ওরা হয়তো একটু সাময়িক একটা টিকিট না পেলে মন খারাপ হতো, আমি যদি না পেতাম আমার একটু মন খারাপ হতো। তো আশা করি যা দলের স্বার্থে ওরা সব একসাথে আমরা একজুটে থাকবো এবং দলকে জেতানোর জন্য আমরা বরকলাতে চেষ্টা করে যাব। আগামী দিন আমরা সবাই মিলে একসাথে, আর যেভাবে ওদেরকে সম্মান দিতে লাগে দলেরও নিষ্ঠা আছে যে ওদের দলও মানে প্রকাশ করেছে ওদের এর মাধ্যমে কি ওদেরকে ওদের উপযুক্ত যেটা সম্মান আছে ওটা সম্মান দিতে। এতদিন ধরে ওরা কংগ্রেসের জন্য দলে আছে, এতদিন ধরে কংগ্রেসের জন্য কাজ করছে, তো উপযুক্ত সম্মান দেওয়া হবে। এবং এই সম্মানটা কীভাবে বজায় রাখা যায় এটা দায়িত্ব আমিও নিচ্ছি। আপনি একজন কাজের মানুষ, আমি জানতে চাইব যে যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার কেন্দ্রে কী ধরনের উন্নয়নের ব্যাপারটা আপনি চিন্তা করবেন এবং আগামীতে কি কি ধরনের ভাবনা রয়েছে আপনার সেই উন্নয়নমূলক প্রকল্পের? উন্নয়নমূলক প্রকল্পের দেখেন, আমি তো অলরেডি বললাম আমাদের রাস্তাঘাটে যেটা আর জলের সমস্যা। আমি বরকলাতে বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো এখানে সবচেয়ে বেশি দেখেছি রাস্তাঘাটে উন্নয়ন। আর একটা জিনিস বলবো, আমরা আজকের যেটা প্রেজেন্ট গভর্নমেন্ট আছে ওটা বলে ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু আজকের দিনে আপনি বরকলা বিভিন্ন এলাকাতে যাবেন কিন্তু গিয়ে ওখানে মোবাইল নেটওয়ার্ক পাবেন না, মোবাইলের নেটওয়ার্ক নেই। আপনি বিভিন্ন এলাকাতে ময়নাগড় যান, ডলুর ভিতরে যদি ইন্টেরিয়র একটু চলে যান তো ওখানে মোবাইল নেটওয়ার্ক পাবেন, চেংদুয়ারে চলে যান, আপনি যাবেন ওখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই। তো কীভাবে এই যে ছোটো ছোটো সমস্যা, এটা খুব একটা বড় সমস্যা না, কিন্তু যদি আমরা একটু চেষ্টা থাকে তাহলে এগুলো সলভ করা যায়। তারপরে যেটা মেজর সমস্যা আছে আমি দেখেছি রাস্তাঘাট এবং জলের সমস্যা, প্লাস তো আমরা যেটা বললাম প্রাইমারি এডুকেশন, হেলথ, তারপর আনএমপ্লয়মেন্ট, এটা তো আছেই। এটা তো আমরা একদিনে সলভ করতে পারবো না, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং জনসাধারণের মানে সঙ্গে নিয়ে আমরা এইগুলা কাজগুলো করতে হবে। জনসাধারণ যদি পুরো ফুল সাপোর্টে থাকেন তাহলে এই কাজগুলো আশা করি আমি দিশপুর থেকে বের করে আনতে পারবো এবং জনসাধারণের স্বার্থে এগুলা উন্নতির স্বার্থে আমরা কাজ করতে পারবো। তার মানে আপনি জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত? এবং জনসাধারণের মুখে যা দেখেছি, আপনার তো 9 তারিখে এপ্রিলের 9 তারিখে ইলেকশন আছে, মেয়ের 4 তারিখে ডিক্লেয়ার হয়ে যাবে, আপনারা রেজাল্ট নিজেই জেনে যাবেন। কিন্তু আজকের দিনে আমি খুবই আই এম কনফিডেন্ট কি আমাদের যারা বরকলার যারা জনসাধারণ আছে এবার একজন ব্যক্তিকে, এমন ব্যক্তিকে সিলেক্ট করবেন যা কোনো দিন সবসময় সমাজের জন্য ভেবেছে, ওই সমাজ থেকেই বের হয়ে আসছে, ওখানে কোনো বাইরের ওর লোক না, ও বরকলারই ছেলে, ওই বরকলার থেকে ওর জন্ম, বরকলাতেই ওর কর্ম, যে বরকলার প্রতি দরদি আছে ওর যে ওই রকম নেতাকে চুজ করবে, নাকি দল দেখে ওরা চুজ করবে, কোনো দল না দেখে ওরা নিজের বরকলার ছেলেকে আপনারা জয়ী করবে এবং যাতে বরকলার ছেলে আজকে ওর বরকলার উন্নতির স্বার্থে কাজ করতে পারে। এই ছিল আমাদের আজকে CNN24 এর নির্বাচনের মুখোমুখি আলোচনায় বরকলার কংগ্রেস প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর অমিত কালোয়ার। ওনার কথা একটা ব্যাপারে পরিষ্কার, স্বচ্ছ ভাবধারা এবং উন্নয়নমুখী প্রকল্পের বাস্তবায়নে ওনার লক্ষ্য রেখে উনি এগিয়ে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী বলে উনি কাউকে মনে করেন না, কেননা উনি একদম সত্যিকারের অর্থে একটা সম্পূর্ণ অমায়িক এবং একটা দারুণ ভদ্রলোক, যার জন্য উনি প্রতিপক্ষকেও বলছেন আমার দাদা। তাই একটা কথাই বলবো যে রাজনীতির দলের ক্ষেত্রে ঊর্ধ্বে রেখে উনি ওনার ব্যক্তিত্বকে সামনে রেখে এবং জনগণের উন্নয়নকে সামনে রেখে লড়াইয়ে অবতীর্ণ। নিঃসন্দেহে এই মুহূর্তে বরকলার সবচেয়ে জোরালো জয়ের সম্ভাবনা নিয়ে প্রার্থী অমিত কালোয়ার এই মুহূর্তে রয়েছেন। আমরা CNN24 এর দর্শকদের কাছে তুলে ধরলাম ডক্টর অমিত কালোয়ারের বক্তব্যগুলো। কেমন লাগলো আপনারা জানাবেন। CNN24 আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।